ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। ভর্তি মানুষের সামনে ইমরেত ভাইয়া আমাকে ধুমাইয়া একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমি গালে হাত দিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে আছি, আর এক হাত দিয়ে চোখের জল মুছছি। পুরো নাম আদ্রিস চৌধুরী ইমরেত। দেখতে মাশাআল্লাহ তাদের বংশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সাথে লম্বার দিক দিয়েও। বয়স 28 ওনার। অলওয়েজ গম্ভীর মুখের আর ফর্মাল লুকে থাকা ওনার অভ্যাস। কথা এত বেশি কমও বলে যে সব কথার ওনার হ্যাঁ বা না এর মধ্যেই শেষ। ওনার কথায় হেরফের যদি হয় ওনার বাড়িতে, তাহলে তো ওই দিন যুদ্ধ লেগে যায়। দেশের সফল ব্যবসায়ী প্লাস ডাক্তার হওয়ার সুবাদে তিনি বিভিন্ন বিজনেসম্যানদের কাছ থেকে তার মেয়ের জামাই হওয়ার অনেক প্রস্তাবও পেয়েছে, কিন্তু উনি মনে হয় সালমান খানের পথ অনুসরণ করতে চান, অর্থাৎ আজীবন সিঙ্গেল থাকার পণ করে আছেন। আমি ফারা আক্তার নিধি, বয়স 19, এইবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার বাবা মায়ের সাথে গ্রামে ছিলাম, কিন্তু গ্রামে যে মেয়েরা থাকে তাদের খুব দ্রুত বিয়ে দিয়ে দেয়। ওখানকার এক জমিদারের ছেলে রকি আমাকে একদিন স্কুলে যাওয়ার পথে দেখেছিল। সেই থেকে প্রচুর ডিস্টার্ব করত, যেখানে সেখানে মারামারি করত কেউ আমার সাথে কথা বলতে আসলে। ওর ভয়ে কেউ আমার সাথে মিশতো না। একদিন রকির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, না করে দিতে পারছে না। এই প্রস্তাব করলে আমার বাবা মায়ের গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। তবুও বাবা না করে দিতে জমিদার সাহেব কিছু না বলে চলে যান, কিন্তু তার ছেলে রকি এসে অনেক ঝামেলা করে, নানান হুমকি দিয়ে যায়। বাবা মা উপায়ন্ত না পেয়ে আমাকে তার খালাতো বোনের ছেলের কাছে, অর্থাৎ এই যমরাজ লোকটার কাছে ক্লাস 10-এ থাকতেই আমাকে পাঠিয়ে দেন। পরিচয় তো হলো, এবার চলুন এত সৃজনশীল থাপ্পড় খাওয়ার রিজনটাও জেনে আসি। ফ্ল্যাশব্যাক। ফ্রেন্ডদের সাথে কলেজ শেষে আড্ডা দিতে রেস্টুরেন্টে এসেছি। আমরা মোট 10 জন ছিলাম। তার মধ্যে আমাদের ছেলে ফ্রেন্ড ছিল 4টা, আর আমি সহ মেয়ে ছিলাম 6টা। সবাই খুব মজা করতে করতে রেস্টুরেন্টে আসছি। খাবারের টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। আমি রেস্টুরেন্টে আসলে চাউমিন খাবই খাবো। চাউমিন খাওয়ার জন্য আমি টাকা খরচ করি না, হেঁটে বাড়িতে চলে আসি। আমি চাউমিন অর্ডার দিয়ে বাকিটা তাদের অর্ডার দিয়ে বিভিন্ন গল্প গুজব করতে ব্যস্ত ছিল। আমি বরাবরের মতো চঞ্চল স্বভাবের মেয়ে, প্রচুর কথা বলতে ভালোবাসি। তবে কেউ যদি ক্লোজ হয়ে যায় তবে, না হলে আমি অপরিচিতদের কাছ থেকে সবসময় দূরেই থাকি। রেস্টুরেন্টটা 5 স্টার হওয়ার সুবাদে নামি দামি বিজনেসম্যানরা এখানে মিটিং এর জন্য আসেন। বড়লোক বাপের পোলারা ছুকরি মাইয়া পটাইয়া কেউ ডেটেও আসে, কিন্তু ভাই প্রেমে পড়তে পারলাম না কেন এখনো, এই নিয়ে আফসোস করি। তার মানে এই না যে আমার ব্যাচেলর লাইফ খুব দুঃখের। আমি আমার ব্যাচেলর লাইফ নিয়ে খুব খুশি, কিন্তু আশেপাশে লুতুপুতু কোনো প্রেম দেখলে মনে হয় আজ যদি কোনো বিএফ থাকতো, কিন্তু পরক্ষণেই ভেবে ফেলি যাক আল্লাহ বাঁচাইছে, এমন আপদ জীবনে নাই। ওয়েটার চাউমিন নিয়ে আসা দেখে আমি খুশিতে গদগদ হয়ে গেছি, কারণ চাউমিন দেখলে আমার মাথা ঠিক থাকে না। তবে সব সময় না, যখন ক্রেভিং জাগে তখন আর কি। আজ ক্রেভিং জাগছে যে চাউমিন খাবোই খাবো। ওয়েটার এদিকে আসতে দেখে আমি হাত বাড়িয়ে চাউমিন নিতে যাব, অমনি এক পিচ্চি বাচ্চা কই থেকে দৌড়িয়ে এসে আমার পায়ের সাথে ধাক্কা খেয়ে নিজে তো পড়ছেই আমার নিয়ে পড়েছে, সাথে আমার চাউমিন ফালায় দিয়েছে। আমার চাউমিন। নিচে বসে নিধি বলল, ওপরে তাকিয়ে দেখলো সুট পরা এক লোকের মাথায় চাউমিন পড়ে গেছে। লোকটি যখন ঘুরে তাকালো, নিধির কলিজা গলার কাছে চলে আসছে, কারণ চাউমিনটা আর কারো মাথায় না, যমরাজের মাথায় ঠুকু ইমরেতের মাথায় পড়েছে। নিধিকে তার ফ্রেন্ড শামীম তুলে উঠালো। নিধি উঠে দাঁড়িয়ে পড়লেও চলার শক্তি নেই। ইমরেতের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। সামনে এসে নিধিকে এক থাপ্পড় দিল, ব্যাস পুরো রেস্টুরেন্টের মানুষ ফ্রিতে সিনেমা দেখে নিল। বর্তমান এটা হলো আমার থাপ্পড় খাওয়ার কাহিনী। বাপ মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে কখনো জীবনে মার খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু যেদিন থেকে ওদের বাড়িতে এসেছি কখনো সোজা মুখে এই কুমড়ো পটাশ আমার সাথে কথা বলেনি। অলওয়েজ রেগে মেগে কথা বলে, মনে হয় ওর কোন পাকা ধানে মই দিয়েছি আমি। একে তো থাপ্পড় খাওয়ার জন্য গালটা ভীষণ জ্বলছে, কান্না আসছে খুব, কেঁদেও যাচ্ছি,
চোখও মুছি, আবার চাউমিন আমার পড়ে গিয়েছে দেখে আরো ভ্যা ভ্যা করে কাঁদতে লেগেছি। বাসায় আসছে নিধি, কিন্তু ভেতরটা ধুকপুক করছে ভীষণ ভাবে। কারণ মার খেয়েছে বাইরে ঠিকই, কিন্তু বাড়িতে ওনারই। আবারও যদি থাপ্পড় মারে। থাপ্পড়ের কথা মনে হতেই অটোমেটিক গালে হাত চলে গেল নিধির। কোনো রকমের ভেতরে আসলো সে। পেছন দিক থেকে দুইটা পিচ্চি হাত নিধির কোমর ধরে বলল, ফুপি ধরে ফেলেছি। নিধি ফিক করে হেসে দিয়ে বলল, কে এমন দুঃসাহস করলো? আমি এই বাড়ির রাজকন্যা। বলেই সামনে এসে নিজের দুই হাত কোমরে রেখে বলল। নিধি বাচ্চাটাকে কোলে নিয়ে এই পাক দিয়ে বলল, কেমন আছে আমার রাজকন্যা? বলবো কেন? সকালে না দেখা দিয়ে তুমি চলে গেছিলে কেন? পিচি বলে উঠল, সরি পরি, আমি আসলে যখন তোমার ঘরে যাই তখন তুমি ঘুমিয়েছিলে, তাই আমি না ডেকেই চলে আসি। নিধি মাসুমের মতো মুখ করে বলল, আচ্ছা আচ্ছা থাক, আমাকে ইমোজির মতো ব্ল্যাকমেল করতে হবে না। পিচিটা বলল। ইমোজি আবার কি? নিধি অবাক হয়ে বলে উঠল, ওমা, তুমি ইমোজি চিনো না? মা যখন রাগ করে, বাবা তখন এইভাবে ইমোজির মতো ব্ল্যাকমেল করে। পিচি বলল। এতক্ষণে নিধি বুঝতে পারলো ও কিসের কথা বলছে। মামুনি, ওটা ইমোজি না, ইমোশনাল ব্ল্যাকমেল হবে। মাথায় হাত দিয়ে ওই হলো ব্ল্যাকমেল আছে তো নাকি? মুখ ভেঙচিয়ে বলল পিচি। মাহি, পেছন থেকে ডাক পড়ল। জি, অর্থাৎ মাহি আমার জামার পেছনে লুকিয়ে পড়লো আর বলল, সামনে এসে 28 বছর বয়সী নারী আসলো। ইনি হলেন ভাবি, অর্থাৎ ইমরাত ভাইয়ার ভাবি, মেহবুব ভাইয়ার বউ। ইমরাত ভাইয়ারা দুই ভাই, বড়টার বউ হচ্ছে মেহবুব ভাই। মেহবুব ভাইয়ের বউয়ের নাম স্মৃতি ভাবি, ভীষণ ভাবে ভালো উনি। এই নিধি, মাহিকে দেখেছ? নুডলসের প্যাকেট খুলে গার্ডেনে যে ছড়িয়ে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন। নিধি কিছু বলতে যাবে তার আগে ভাবি খপ করে মাহির হাত সামনে টেনে নিয়ে আসলো। রাগী চোখে মেয়ের দিকে তাকালে মাহি টুপ করে তার মায়ের গালে চুমু খেয়ে বলল, সরি মা। এরকম কাজ করলে কেউ কি আর রেগে থাকতে পারে? স্মৃতি ভাবিও হেসে দিল। মায়ের হাসি দেখে মাহি এক দৌড় দিল। আরে আসতে বাবা, পড়ি চাপাতো। স্মৃতি বলল। নিধি মা মেয়ের মুহূর্ত উপভোগ করছিল। ইস, সে যখন গ্রামে থাকতো তার মায়ের সাথে কতই না দুষ্টুমি করত। তুমি এমন গালে হাত দিয়ে আছো কেন? স্মৃতি ফ্রুকুচকে জিজ্ঞেস করলো। নিধি কি বলবে বুঝতে পারছে না, ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। আর বলবেই বা কি, যে তার গুণধর দেবর সামনে থাপ্পড় মেরেছে। মানে আজ র‍্যাগ ছিল কলেজে, কাকে র‍্যাগ দিয়েছিল কে জানি, তার জন্য থাপ্পড় আমি খেয়েছি। নিধি নিয়ে বিনিয়ে বলে উঠল। স্মৃতি গালের হাত সরিয়ে দেখলো 5টা আঙ্গুলের দাগ একদম বসে গেছে। ফর্সা মুখে মনে হচ্ছে লাল রক্ত জমাট বেঁধে গেছে। এ কি, কত জোরে মেরেছে তোমাকে? পুরো গালের কি অবস্থা। স্মৃতি আটকে উঠে বলল, আজ তোমার ভাইয়া আসুক। কোন বেয়াদবের দল এই হাল করেছে? ভার্সিটি যে সব কয়টাকে খবর নিতে বলবো। স্মৃতি ভাবি রেগে গিয়ে কথাগুলো বলল। তারপর আমার হাত টানতে টানতে ডাইনিং এর চেয়ারে বসিয়ে আইস প্যাক ধরে থাকলো। আসলে ভাবি আমাকে প্রচুর ভালোবাসে, আমার সব প্রয়োজন উনি এক নিমেষেই বুঝে যান। ক্লাস 10 থেকে আছি এই বাসায়, কিন্তু উনি আমার মায়ের মতন সব জিনিসের খেয়াল রাখে। আসলে মেহবুব ভাইয়া আর ইমরাত ভাইয়ার মা বাবা মারা যাওয়ার পর স্মৃতিভাবেই সংসারটা সামলে রেখেছে। এত নামি দামি মানুষ হয়েও এক চুল পরিমাণ অহংকার নেই। এমনকি স্মৃতিভাবির ফ্যামিলিও অনেক হাই ক্লাস, কিন্তু তাদের পিতা মাতার মন একদম পানির মতো পরিষ্কার, কোনো ভেজাল নেই। রাতের বেলা ইমরাত ভাইয়া হসপিটালের ডিউটি সেরে বাসায় আসছে। মেহবুব ভাইয়া অফিস থেকে ফিরে এসেছে। মাহি বসে আছে আর সবার জন্য অপেক্ষা করছে। শেষ হয়ে দুই ভাই নামলো। স্মৃতি খাবার সার্ভ করছে, যে যা চেয়ারে অবস্থান করলো। নিধি কই? মেহবুব দেখতে না পেয়ে জিজ্ঞেস করে বসলো। নিধির খুব জ্বর, আমি খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আসছি। স্মৃতি বলল। সে কি, জ্বর হলো কিভাবে? মেহবুব অবাক হয়ে বলল। মার খেয়ে জ্বর আসছে। স্মৃতি বলল। কে মেরেছে? মেহবুব একটু মৃদু চিৎকার দিয়ে বলল, আমি মেরেছি। ইমরেদ গম্ভীর মুখে বলে উঠল। আর কি বলবে, দুজনেই চুপ হয়ে থাকলো, কারণ ইমরেদ শাসন করে নিধিকে একটু বেশি। কেন মেরেছো তুমি ফুফিকে? মাহি চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো। কারণ তোমার ফুপি ভুল করেছে। এখন কথা না বলে চুপচাপ খাও। ইমরেদ খাবার মুখে গুজে দিয়ে বলল। মাহি মুখ ভেঙচি দিয়ে তার মায়ের হাত থেকে খাবার খাচ্ছে।
গভীর রাতে নিধির মনে হলো তার গালে কেউ হাত বোলাচ্ছে, নরম স্পর্শ পাচ্ছে, কিন্তু জ্বরের জন্য চোখ খুলতে পারছে না সে। জোর দিয়ে যখন চোখ খুললো, অন্ধকার ঘরে কিছুই দেখতে পেল না। ঘরের দরজাও তো লক করা, কে বা আসবে? আপনি খুব খারাপ ইমরান ভাইয়া। আপনার হাতের মার খাওয়ার জন্য আমি জ্বরে ভুগতেছি। দেখেন, আপনার বউ হবে যখন, ওর হাতে মার খেয়ে আপনিও জ্বরে ভুগবেন। নিধি জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছে। নিধি জ্বরের ঘোরে বিড়বিড় করে বলাটা কারো কানে যেতে ব্যক্তিটি অন্ধকারের মধ্যেই বাঁকা হাসি দিল। সকালবেলা নিধির ঘুম ভাঙলো বেলা 12টা। জ্বর কমলেও শরীরের দুর্বলতা এখনো যায়নি। মনে হচ্ছে কতই না চালের বস্তা তুলেছে যে শরীরটা ভার হয়ে আছে। ফ্রেশ হয়ে নিচে গেল। স্মৃতি ভাবি বসে বসে কাজ দেখিয়ে দিচ্ছে নতুন মালিদের। পুরনো মালি চলে গিয়েছে বয়স হওয়ার কারণে, আর পারছে না কাজ করতে, এই কারণে। তুমি ডাইনিং এ যাও, আমি আসছি। স্মৃতি ভাবি বলল। আমি মাথা নাড়িয়ে চলে গেলাম। কিছুক্ষণ বাদে সামনে বড়টা দিল ভাবি, কিন্তু মুখে দিতেই তিতা লাগলো। মনে হয় জ্বরের মুখে, এই জন্য খেতে পারলাম না। তখন ভাবি স্যুপ করে দিল। মাহিও স্কুলে গেছে, নয়তো ওর সাথে মজা করা যেত। কল বাজছে, দেখলাম শামীম ফোন দিয়েছে। বল। নিধি বলল। জ্বর হয়েছে রে, এই জন্য আসিনি। নিধি ক্ষীণ কণ্ঠে বলে উঠল। এদিকে একটা আননোন নাম্বার থেকে নিধির ফোনে কল এসে চলেছে। নিধি দেখেও অ্যাভয়েড করলো, যেহেতু চিনে না, দেখেও কি হবে। বেশ কিছুক্ষণ কথোপকথন চলল। যে ব্যক্তিটি ফোন দিয়ে বারবার ওয়েটিং পাচ্ছিল, সে রাগে সজোরে গ্লাস ভেঙে ফেলল। সন্ধ্যাবেলা নিধি আরামসে শুয়ে ফেসবুক চালাচ্ছে। নিউজ ফিডে এটা সেটা ফানি ভিডিও দেখছে আর হাসছে একটু পর পর। ইমরান নিধির রুমে এসে যখন দেখলো নিধি ফোনে কি দেখছে আর হাসছে, তখন নিধির কাছে এসে ফোনটা নিয়ে সজোরে ফোনটা ফেলে টুকরো টুকরো করে দিল। আল্লাহ, আমার ফোন! নিধি তড়িঘড়ি করে তুলতে গেলে ইমরান হ্যাঁচকা টান দিল। যেহেতু কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোনও তোমার কাছে থাকবে না। ইমরান দাঁত চেপে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে পড়ল। নিধির চোখে জল এসে গেছে। কেন তাকে দেখতে পারে না এই লোক? কি করেছে সে তার? ভাঙা ফোন হাতে নিয়ে বসে বসে কাঁদছে নিধি। নিধি অনেকক্ষণ যাবৎ ঘর থেকে বের হয়নি, আর বের হবে। নিজে নিজে বকবক করছে আর চোখের জল মুছছে নিধি। এদিকে ইমরান নিজের রাগ সংযত করতে পারছে না, দেখে ওয়াশরুমে চলে গিয়েছে। গোসল করে বেরোনোর পর একটু হালকা লাগছে, তবে নিধির ফোন ওয়েটিং এর কথা মনে পড়তেই আবারও মাথায় রাগটা ফুলে উঠছে। রাতের বেলা ডাইনিং এ যেয়ে ইমরান দেখলো নিধি খেতে আসেনি। নিধি কই? ইমরান গম্ভীর মুখে স্মৃতিকে প্রশ্ন করলো। ভাই, ও আসবে না, তুই খেয়ে নে। ঘরে বসে মাহি আর নিধি মিকি মাউস খেলতেছে। মেহবুব বলে উঠল স্মৃতি বলার আগেই। রাগে গাটা আরো রিরি করে উঠল ইমরানের। কোনো রকমে দাঁতে দাঁত চেপে মুখের ভেতরে খাবার গুজে উপরে চলে গেল। এদিকে মেহবুবের নজর গেল স্মৃতির শাড়ি ভেদ করে পেটের ওপর। চট করে শয়তানি করার বুদ্ধি মাথায় আসলো তার। পানি হাতে নিয়ে স্মৃতির পেটে হাত রাখলো মেহবুব। এরকম আক্রমণে স্মৃতি চিৎকার দিতে যেয়েও থেমে গেল, বুঝলো বাহিরে আছে। চিৎকার দিলে খারাপ দেখায়। কটমট করে মেহবুবের দিকে তাকালে সে খুব মনোযোগ দিয়ে চিকেন খাচ্ছে। এদিকে মেহবুব ভেজা হাত সরায়ও না, ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ নিচ্ছে। স্মৃতি টেবিলের নিচ দিয়ে দিল এক গুঁতো মেহবুবের পায়ে। আহ! মেহবুব ব্যথাতে বলে উঠল। স্মৃতি দেখলো মেহবুব হাত সরিয়ে দিয়েছে, দেখে হাত ছেড়ে বাঁচলো। আরেকবার এমন করলে তোর সব কয়টা হাড় ভেঙে দিব আমি। রাগে গিজগিজ করতে করতে ডাইনিং ত্যাগ করলো স্মৃতি। লেটস সি বেবি, রুমে যাও। তোমার কপালে কি আছে দেখবে, তখন দেখবে। মেহবুব শয়তানি হাসি দিয়ে বলল, ইমরান সার্জারি নিয়ে একটু কথা বলছে অফিসের লোকের সাথে। কাল সকালে একটা বড় অপারেশন করতে হবে তাকে। বড় অপারেশন সব ইমরান করে, এমার্জেন্সি ছাড়া যায় না সে হসপিটাল। বাকি সময় ব্যবসায় লোকজন ভাবে এত ট্যালেন্ট কিভাবে আসে, দুই দিক সামাল দেয়। ইমরান কথা বলতে বলতে চোখ আটকে গেল সামনের বেলকুনিতে। সামনের বেলকুনিতে নিধি ইজি চেয়ারের ওপর গুটিসুটি মেরে মাহিকে বুকের ওপর রেখে ঘুমিয়ে গেছে। ইমরান প্রয়োজনীয় কথা শেষ করে মাহি রুমে রওনা দিল। মাহি রুমে গিয়ে ইমরান দেখলো মাহিকে বুকে চেপে নিধি ঘুমিয়ে আছে। আসলে কত নিষ্পাপ লাগছে দেখতে তাদের। মাহিকে কোলে নিয়ে ওর বেডে শুয়ে দিল, তারপর নিধির কাছে এসে কিছুক্ষণ তাকালো। এই মুখ দেখে আমি আমার বয়সটা ভুলে গেছি। আমি তোমার বাচ্চামো দেখে নিজের যে তোমার থেকে 10 বছরের বড় সেটাও ভুলে গেছি। কিন্তু কি করবো বলো, আমি যে তোমাকে
প্রথম দেখাতে দুর্বল হয়ে গেছি। নিজের অনুভূতি প্রতিটাই শিরায় তোমাকে আবদ্ধ করে ফেলেছি এই 3 বছরে। হ্যাঁ, তোমাকে চাই, আমি খুব করে চাই, এত বেশি চাই যেন কখনো আমি তোমার বড় কিংবা তুমি আমার ছোট এই অনুভূতিটা বুঝতে না পারি। আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি, এত বেশি যে তোমাকে আমি ব্যতীত অন্য কখনো কেউ ভালোবাসা তো দূরেই থাক, পছন্দ করুক, আমি তা চাই না। আমি পারলে তোমাকে আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলতে চাই। আজ যখন তোমার খোঁজ নেওয়ার জন্য ওয়েটিং দেখলাম, মনে হচ্ছে সামনে পেলে ঠাটিয়ে 2টা চড় মারি। দুনিয়ার সবার সঙ্গে তোমার যত কথা, আর আমি সামনে আসলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমার অনুভূতির তোমার চোখে পড়তে দেই না, আমি জানি, কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। নিধিকে কোলে তুলে মাহির পাশে শুয়ে দিল। কথাগুলো নিধির শুনতে পেত, কিন্তু ঘুমের জন্য তার হুঁশই নেই। কেউ তাকে তার অজান্তেই এত বেশি কেউ চেয়ে ফেলেছে। নিধির কপালে চুল সরিয়ে মাথায় চুমু দিয়ে দুজনের গায়ে চাদর দিয়ে লাইট অফ করে ইমরেত চলে গেল। স্মৃতি ঘুমাতে পারছে না। যখন সে বেডে ঘুমাচ্ছে, মেহবুব তার গায়ে পানির ছিটা মারছে। দেখলো কোনো উপায়ন্তর নাই। নিজের রুমে থেকে চাদর নিয়ে বারান্দায় চলে গেল। এমনিতে সময় পায় না ওকে আদর করার। যখন কাছে পাই, হয় মাহি আসে, না হয় অন্য কাজ। পরে না হয় আর এরকম করতে দিব না। ও ভুলে গেছে ওরে আমি কেমনে তুলে এনে বিয়ে করেছি। দপাদপ পা ফেলে স্মৃতির কাছে কোমরকে শক্ত করে ধরে কাছে ঘুরিয়ে দেওয়ালে ঠেসে ঠোঁটে ঠোঁট বসালো। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে স্মৃতি পার পেল না যখন, তখন নিজেও তাল মেলালো। সে জানে মেহবুব বরাবরই জেদি, আর সেখানে স্মৃতিকে নিয়ে সবসময় সিরিয়াস। স্মৃতির গায়ের ঘ্রাণ মেহবুবের কাছে টনিকের মতো কাজ করে। স্মৃতিকে কোলে তুলে ভালোবাসার রাজ্যে ডুব দিল মেহবুব। সকালবেলা নিধি নিজেকে বেডে পেয়ে একটু অবাক হলো। সে তো ছিল মাহিকে নিয়ে বারান্দায়, এখানে কিভাবে এলো? মাহির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমে কাদা। 4 বছরের মাহি, তার মা বাবার মতো গায়ের রং পেয়েছে, দেখতেও পুতুল। মাহির কপালে চুমু দিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ইমরেত তাড়াতাড়ি নাস্তা সেরে সার্জারির জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। মেহবুব এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহবুবকে ঠেলে উঠতে যেয়ে স্মৃতি 1 দফা কামড় খেয়ে শুয়ে আছে। আরেকবার যদি এরকম করো, গতকাল রাতে যেমন রেস্ট দিই নাই, আর সারাদিনও তাই হবে। এই বলে মেহবুব স্মৃতির বুকে মুখ গুজে ঘুম। স্মৃতি মনে মনে গালি দিলেও মেহবুবের দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিল সে। সকালে নিধি উঠে সবার জন্য নাস্তা বানালো। ভাবলো সবাইকে চমক দিয়ে দিবে যে সেও পারে। এদিকে নিধি ফ্রেশ হয়ে ক্যাম্পাসে যায়, আর সেখানে যোগাযোগ করে হোস্টেলের সিট ফাঁকা আছে কিনা খোঁজ খবর নেয়। বন্ধুরা ফোন দিয়ে পায় না নিধিকে, এজন্য জিজ্ঞেস করছে ফোন অফ কেন। কি বলবে বুঝতে না পেরে নিধি কথা কাটিয়ে অন্য কথা তুলে ব্যস্ত হয়ে পড়ল। ইমরেত সার্জারি শেষে ফ্রেশ মুড নিয়ে কেবিনে আসছে। তার অপারেশন সাকসেস হয়েছে, এমন কোনো রেকর্ড নাই যে সে হিট করে নাই। কোনো অপারেশন তার আনসাকসেসফুল হয়নি। বেচারি গান না শুনে থাকতে পারে না। ফোন নাই কিভাবে যে আছে। বাসার লোকের সাথে সে ল্যান্ডলাইনে কথা বলল। আমার দেয়া ফোন নিবে না জানে সে, স্মৃতি ভাবিকে দিয়ে দেয়াবে। বাঁকা হাসি দিয়ে ভাবছি ইমরেত। ফোন বাজছে ইমরেতের। রিসিভ করে দেখলো তার গার্ডের নাম্বার এটা। স্যার, নিধি ম্যাম হোস্টেলে সিট খুঁজছে। বেশ কয়েকজনকেও বলেছে। এখন ওর শামীম ফ্রেন্ডের সাথে বসে বলছে যে করেই হোক সিট খুঁজে দিতে। গার্ডটি বলল। গার্ডের কথাগুলো শুনে ইমরেতের ভালো মুডটা নিমিষেই বিষে পরিণত হলো। মাথার মধ্যে মনে হচ্ছে দপ করে আগুন জ্বলে উঠল। রাগগুলো কেমন চাড়া দিয়ে উঠছে। আজ এর বিহিত করেই ছাড়বে সে। ও যেন সিট খুঁজে না পায়। আর শামীম ছেলেটারে একটা ধোলাই দাও, যেন হসপিটালে 1 মাস থাকে। খরচ নিয়ে নিও, অফিসে এসে গট ইট। রাগে দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। ফোন কেটে মাথার চুলগুলোকে অনবরত টানছে ইমরেত। মেজাজে সপ্তমী তার। সিট খুঁজে বের করাচ্ছি তোমার আমি। অ্যাপ্রন খুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজে নিধি কলেজের সামনে রিক্সার জন্য ওয়েট করছে, কিন্তু এই ভর দুপুর এসে রিক্সা পাচ্ছে না। এমনিতেও হস্টেলের সিট খোঁজার চক্করে অনেক লেট হয়ে গেছে। নিধির সামনে একটা গাড়ি এসে থামলো। নিধি দেখে অ্যাভয়েড করলো। কিছুটা দূরে সরে এসে আবারও রিক্সা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল।
গাড়ির ভেতরের মানুষটা বেরিয়ে এসে নিধির হাত এত শক্ত করে ধরলো, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরের মানুষটা আর কেউ নয়, ইমরেত। ফর্সা মুখ রোদে একদম চকচক করছে, কিন্তু মুখ লাল হয়ে গেছে রাগে। আরে ইমরেত ভাইয়া ছাড়েন, কই নিয়ে যান ভাইয়া, আমি যাব না। আজব লোক, আপনি শুনতে পান না? নিধি বলেই যাচ্ছে আর হাত মোচড়াচ্ছে। ইমরেত নিধির মুখে ভাই ডাক শুনলে ক্ষেপে যায়, কিন্তু কিছু বলেনি এতদিন। আজ এমনিতেও মেজাজ গরম, ভাইয়া ডাক শুনে আরো চেতে গেছে সে। গাড়ির দরজা খুলে নিধিকে ধাক্কা দিয়ে বসালো। নিধি হাতে ব্যথা পেয়েও ভয়ে কিছু বলছে না, কারণ ইমরেতের এই রূপ কখনো সে দেখেনি। ইমরেত নিজেও গাড়িতে বসে পড়ে, নিধির দিকে ঝুঁকে সিট বেল্ট লাগালো। প্লিজ ভাইয়া, গাড়ি চালাবেন না, আমি বাড়ি যাব। নিধি এক প্রকার ভয়ে বলেই দিল। নিয়ে যাওয়াচ্ছি বাড়ি। দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। স্মৃতি মাত্র গোসল সেরে বের হলো। কাল রাত থেকে মেয়ের দেখা পায়নি সে। তাড়াহুড়ো করে বের হয়ে খুঁজছে মাহিকে। মাহিকে পেল স্মৃতি গার্ডেনে, মাটি খেলা অবস্থায়। পুরো জামাতে মাটি ভরিয়ে দিয়েছে। ওকে কোলে তুলে নিয়ে গেল গোসল করানোর জন্য। এদিকে মেহবুব স্মৃতিকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ডাক দিয়েও পায় না। স্মৃতি মাহিকে গোসল করে নিয়ে আসছে কোলে করে। মা মেয়ের খুনসুটি দেখতে মেহবুবের অনেক ভালো লাগছে। চুপ করে স্মৃতির কোমর জড়িয়ে ধরল পেছন থেকে। স্মৃতি একটু কেঁপে উঠাই বলল, মাথাটা গেছে নাকি বাচ্চার সামনে? তো মেহবুব রুকুজকে দুজনকে আবারও জাপটে ধরল। গাড়ি চলছে অজানা রাস্তায়। ধুকপুক করছে নিধির মন। কিছু বলতে গেলেই ইমরেত চোখ পাকিয়ে তার দিকে তাকাচ্ছে। এমন লোক দেখে ভয়ে তার জান এতটুকু হয়ে গেছে। ভাইয়া, একটু ঢোক গিলে নিধি ডাকলো ইমরেতকে। ইমরেত গাড়ি থামালো, জোরে ব্রেক কষে। রক্তিম চোখ নিয়ে তাকালো নিধির দিকে। নিধি ইমরেতের এই চোখগুলো দেখে একটা শুকনো ঢোক গেল। কেন যে হাতে ধরে নিজের কপালের নিচে ফাটাতে যায় সে? মনে মনে ভাবছে নিধি। ইমরেত ঝুঁকে আসে নিধির দিকে। এমন কাছে আসা ইমরেতের নিধি কেমন যেন একটু ভড়কে যায়। তবে ইমরেতের শরীর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে বলে মনে হচ্ছে। নিধির আজ মনে হচ্ছে খেয়ে ফেলি ঘ্রাণ সহ মানুষটাকে। ছি ছি, কি সব ভাবছি আমি। মনে মনে নিজেকে উগান্ডা বলে গালি দিলাম। চোখ তুলে তাকাতে যাবে, দেখি ইমরেতের চোখগুলো কেমন খোলা আর লাল হয়ে আছে। ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে, চুলগুলো এলোমেলো, আর সামনের কপালে কিছু চুল তার। কেমন লাগছে যেন, ঠিক ভয়ঙ্করই লাগছে তার কাছে এখন মানুষটাকে বর্তমানে। ভাই, নিধি ভাইয়া ডাক্তার সম্পূর্ণ বলার আগে ইমরেত তার দুই হাত দিয়ে নিধির মুখটা সামনে এনে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এমন অ্যাটাক করায় নিধি হজম করতে না পেরে চোখগুলো ডিমের মতো বড় বড় করে দিয়েছে। ইমরেতের এক হাত আমার কোমরে চলে গিয়েছে, আরেক হাত আমার চুলটা শক্ত করে ধরে আছে। আমার মনে হচ্ছে হাওয়াতে ভাসছি আমি। শরীরটা প্যারালাইজড লাগছে আমার কাছে, নিয়ন্ত্রণ নাই আমার শরীরের আমার কাছে। এরকম কেন লাগছে? এরকম ইমরেত ভাইয়া করলো কেন? উনি তো আমার দেখতেই পারে না, তাহলে এরকম করে চুমু খাচ্ছে কেন? বিভিন্ন প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। ওর অপর পাশে আমার ঠোঁটের উপর নিজের ঠোঁট বিলীন করে যাচ্ছে। মনে হচ্ছে এই দিনটার জন্য সে অপেক্ষায় ছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু ইমরেতের সরে আসার নাম নেই। আমার মনে হচ্ছে ঠোঁট মনে হয় আর নাই। একটু সরে আসতে চাইলে ইমরেত আমার উপর উঠে পড়ে গাড়ির সিটের সাথে চেপে ধরে, নিজের মতো করে চুমু খেয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইমরেতের ঠোঁটের যুগলবন্দি থেকে নিধি মুক্তি পেল। নিধি আগে ঠোঁটে হাত দিচ্ছে, তার ঠোঁট আছে নাকি গায়েব হয়ে গেছে। হাত দিয়ে দেখলো আছে, কিন্তু জ্বলছে খুব। ইমরেত গাড়ির সিটে হেলান দিল, মাথা উপরের দিকে তুলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। নিধিও তাই। ইমরেত চোখ বন্ধ অবস্থায় বলে উঠল, এইভাবে আমার ভিতর অধিকার আমি কখনো কাউকে দেইনি, কিন্তু তুমি যখন থেকে লাইফে আসছো আমার ভিতরটাকে প্রতিনিয়ত পুড়িয়ে ছারখার করছো। এর উত্তর আছে তোমার কাছে? নিধি এই কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইমরেতের দিকে। কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমরেত আবারও বলা শুরু করলো, আমি তো চাইনি তোমাকে ভালোবাসতে। কেন বাধ্য করলে আমার বাসায় এসে আমাকে তোমার মাতাল করা প্রেমে ফেলতে? বলো কেন করলে? চিৎকার করে বলল ইমরেত। একে তো ইমরেতের কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ইমরেত যে তাকে ভালোবাসে এটা শুনে মনে হচ্ছে কেউ তাকে 10 তলা থেকে ফেলে দিয়েছে। ইমরেত নিধির কাছে এসে তার ঠোঁটে হাত বোলালো বৃদ্ধা আঙ্গুল দিয়ে। নিধি এমন ছোঁয়াতে একটু কেঁপে গিয়ে সরে বসলো। খুব জ্বলছে তাই না বেবি? ইমরেত ঘোর লাগা কণ্ঠে বলছে,
বেবি শুনে মনে হচ্ছে নিধি ঝটকা খাইছে। মনে হচ্ছে ওড়াধুরা কাটতে পারলে হতো। ঠোঁটটাকে একটু চেপে ধরল ইমরেদ। জ্বলছে এমনিতেই, তার উপর চেপে ধরাতে নিধি আসলে একটু ব্যথা পেয়েছে। এই জ্বলা ব্যথা সহ্য করে নাও, আমি এতদিন সহ্য করে এসেছি। নাও ইয়োর টার্ন। যে দহনে আমি পড়েছি বা পুড়ছি, এখন আমার এই আক্রমণগুলো দিয়ে তোমাকে মারবো। ইমরেদ কথাগুলো বলে ফোনে কাকে কল দিল। কাজ হয়েছে? ইমরেদ জিজ্ঞেস করলো তার গার্ডকে। গুড জব। বলে ফোন কেটে দিল ইমরেদ। আবারও নিধির দিকে তাকালো। সে চুপচাপ বসে আছে। প্রশ্ন অনেক চলছে তার মনে, কিন্তু জিজ্ঞেস করার সাহস সে পাচ্ছে না। ছোট মাথাতে এত চাপ নিও না। চাপ নিতে এতই ইচ্ছা হইলে আমাকে নাও, আমাকে নিয়ে ভাবো। বাট ডোন্ট ইউ থিঙ্ক সেখানে আমার জায়গাতে ভুল করে অন্য কারো বিচরণ হোক। আর ভাইয়া ডাকার এই বোকামিটা নেক্সট টাইম করবা না, আদারওয়াইজ এর থেকে রেজাল্ট খারাপ করে দিব তোমার। আর জাস্ট কেবল তো শুরু। তোমার কাছে এই সব আমার অনুভূতির সংমিশ্রণগুলো তুমি এখন থেকে টের পাবে। বাঁকা হেসে গাড়ি চালালো ইমরেদ। আল্লাহ সব ছেড়ে মানুষরূপী ডাক্তার দানব আমার উপরে আছাড় খেয়ে পড়লো। নিধি নিজের মনে কথাগুলো বলছে। বাড়ি পৌঁছালো তারা দুজন। ইমরেদ গাড়ি থেকে নেমে টেনে নিধিকে নামালো। নিধি এক প্রকার রোবটের মতো ইমরেদের সাথে হাঁটছে। হাত ছোটাতে চাইলে ইমরেদের এক ধমক। সাহস দেখানোর ভুল করো না। মাহি দেখছে তার ছোট চাচু কিভাবে তার নিধি ফুপিকে ওপর নিয়ে যাচ্ছে। সে তখন লিভিং রুমে রং পেন্সিল দিয়ে কাগজ কলমে কি আঁকছিল। নিধি রুমে এসে নিধিকে সামনে দাঁড় করালো। আয়নার সামনে ইমরেদ। এই যে এখানে তোমার অবস্থান, আর এখানেই থাকতে হবে তোমাকে। কানে গেছে? না গেলে ঢুকিয়ে নাও। হোস্টেলের সিট খোঁজা কিংবা অন্য জায়গাতে শিফট হওয়ার কথা মাথা থেকে বের করে ফেলো। আর মাইন্ড ইট, আমার কথার খেলাপি করলে আমার নেক্সট অপারেশনের শিকার তুমি হবে। ইউ নো দ্যাট আই অ্যাম বেস্ট ইন দিস। আর সব সো কল ছেলে বন্ধুদের সাথে মিশা বন্ধ। আর কারো পাশে যদি বসতে দেখি, অবস্থা খারাপ করতে 0 সেকেন্ড ভাববো না আমি। ইমরেদ কথাগুলো বলার শেষে নিধির বাম হাতে একটা কামড় দিয়ে চলে গেল। নিধি হাত চেপে ধরে বলল, আস্ত একটা সার্জার ডাক্তার রাক্ষস। ইমরেদ দরজা থেকে হালকা মুখ বের করে বলল, অনলি ফর ইউ বেবি। নিধি মুখে হাত দিল। সাথে সাথে ইমরেদ চোখ টিপ দিয়ে চলে গেল। নিধি গোসল সেরে অনেকক্ষণ আগে থেকে ঘরে বসে আছে, দরজা লক করে। তার সাহস জাগছে না বাইরে যাওয়ার। নিধি চুলে গামছা পেঁচিয়ে বসে আছে। ভালো লাগছে না কিছু তার। ফোনটাও নেই যে অনলাইনে কিছু দেখবে সে। ইমরেদ গোসল সেরে নিচে গেল, কিন্তু সবাই নিচে থাকলেও নিধি নিচে নামে নাই। দেখে একটু ভ্রু কুঁচকালো। মামনি, তুমি একটু উপরে যাও, গিয়ে তোমার নিধি ফুপিকে ডেকে নিয়ে আসো তো। ইমরেদ বলল মাহিকে ডেকে নিয়ে। আমি কেন যাব? তুমি যাও, ফাইট হয়েছে তোমাদের। মাহি এক নাগারে প্রশ্ন করলো। ইমরেদ বিড়বিড় করে বলল। মাহি ইমরেদকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, বলো না। কিছু না রে মা। আচ্ছা তুমি যেও না, আমি যাই। ইমরেদ বলল। না, ফুপি না করেছে রুমে যেন কেউ না আসে। মুখ বাঁকিয়ে মাহি বলল। কেন? ইমরেদ ফ্রুকুচকে জিজ্ঞেস করলো। ফুপির মাথা ব্যথা, ঘুমাবে। মাহি বলল। ইমরেদ জানে নিধি কেন নিচে নামছে না। বেশি কিছু বলল না, জাস্ট তার ভাই ভাবিকে ডেকে জানালো তার কিছু কথা আছে জরুরি ভাবে। মেহবুব, স্মৃতি আর ইমরেদ ডিনার সেরে লিভিং রুমে যেয়ে বসলো কফির মগ নিয়ে। বল তোর জরুরি কথা। মেহবুব বলল। ভাইয়া নিধি হোস্টেলের সিট খুঁজতে বেরিয়েছিল। ইমরেদ পায়ের ওপর পা তুলে কফির মগে চুমুক দিয়ে বলল। সে কি, কেন? স্মৃতি একটু জোরে বলল। আস্তে। মেহবুব বলে উঠল। স্মৃতি দমে গেলেও চোখের ইশারায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইমরেদের সামনে। আমি ওর ফোন ভেঙে দিয়েছি এই জন্য, আর এর আগের দিন থাপ্পড় মেরেছিলাম ওই জন্য। ইমরেদ আরামসে কথাগুলো বলল। রিজন? মেহবুব রুকুজকে বলল। মেহবুব আর স্মৃতি জানি ইমরেদ নিধিকে দেখার পর থেকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। নিধির উপর জোর খাটানো, তাকে বকা দেওয়া, সবকিছুই তারা বুঝতো, কিন্তু ইমরেদ বিষয়টা এড়িয়ে চলেছে বরাবরই। ভাইয়া ও ভুল করেছে, এক হোস্টেল খোঁজে, আর সেটা ছেলে ফ্রেন্ডদের হাত দিয়ে। আর সেদিন আমার মাথায় চাউমিন ফেলেছে, ওর এই ছেলে ফ্রেন্ডটাকে তুলেছে। আবার সেদিন আমি ফোন দিয়ে ওয়েটিং পেয়েছি, পরে জেনেছি ওর ছেলে ফ্রেন্ড কল দিয়েছিল। আর আমি যে কল দিয়েছি
ওর চোখে পড়ে নাই আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এই জন্য ফোন ভেঙে দিয়েছি। রাগে চোখ মুখ শক্ত করে বলল ইমরেদ। সে তো ঠিক আছে, কিন্তু তুই কি ওকে বলেছিস তোর মনের কথা? মেহবুব জিজ্ঞেস করলো। ইয়া, বলেছি। ইমরেদ ভাবলেশীন হয়ে উত্তর দিল। অ্যাকসেপ্ট করেছে নাকি না? মেহবুব বলল। করে নাই, আসলে শখে আছে এক প্রকার। আর অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর না করলেও তাকে এইখানেই আমারে বিয়ে করে তাকে সংসার করতে হবে। ইমরেদ একটু বাঁকা ভাবে উত্তর দিল। দুই ভাই এক। স্মৃতি বিড়বিড় করে বলল। মেহবুব ঠিকই শুনতে পেয়েছে স্মৃতির কথা। স্মৃতির দিকে তাকাতে এসে ভেঙচি দিল। মেহবুব বাঁকা হাসি দিল, ইশারায় বোঝালো। ভাবি, এইটা ফোন ওর জন্য নিয়েছি, তুমি দিয়ে দিও, আমি দিলে কাহিনী করবে। স্মৃতির হাতে ইমরেদ ফোন দিয়ে উপরে চলে গেল নিধির রুমে। মেহবুব স্মৃতিকে কোলে তুলে নিজের ঘরের পথে রওনা দিল। আরে আবার করে তুলে নিয়েছো তুমি, বাড়িতে দেখে নিলে কে কি ভাববে? স্মৃতি এভাবে নানান কথা বলছিল। মেহবুব নিজের ঠোঁট দিয়ে স্মৃতির মুখ বন্ধ করে দিল। ইমরেদ নিধির রুমে যেয়ে দেখে সে বারান্দাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে। তার মানে সে এখনো ঘুমায়নি। ইমরেদ পেছন থেকে নিধিকে ধরলে নিধি ভয় পেয়ে এক লাফে ইমরেদের থেকে 2 হাত সরে গেল। ইমরেদ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এনিথিং রং? নিধি মুখ ঘুরিয়ে নিল। আপাতত এখান থেকে কেটে পড়তে পারলেই ভালো হবে, এই মানুষটার সাথে কথা বলতে ভালো লাগে না। কাম। ইমরেদ হাত দিয়ে কাছে ডাকছে নিধিকে। নিধি মুখ উঁচিয়ে ভেঙচি দিল যে সে যাবে না। ইমরেদ কটমট করে তাকালেও নিধি নজর স্থির তার নিজের পায়ের দিকে। ইমরেদ কাছে যেয়ে নিধির কোমর চেপে উপরে তুলল। নিধি হকচকিয়ে তাল সামলানোর জন্য ইমরেদের টি শার্টের গলা ধরে আছে। এই কথা তো একেবারে কানে যায় না তোমার, তাই না? ইমরেদ রেগে জিজ্ঞেস করলো। আপনি যখন তখন এইভাবে কাছে আসেন কেন? একটু নামান আমাকে। নিধি বলল। আমি সবসময় নিজের মর্জি চলি, এটা হয়তো তুমি এতদিনে বুঝে গেছো। ইমরেদ ফ্রুকুচকে জিজ্ঞেস করলো। মাহি চলে আসবে প্লিজ ভাইয়া, ওর ঘুমানোর টাইমও হয়ে এসেছে। নিধি ভয়ে ভয়ে বলল। তো দেখবে তার চাচ্চু আর ফুপি কিভাবে রোম্যান্স করছে। নিধির কানে মুখ নিয়ে কথাগুলো বলল। নিধির এরকম নিঃশ্বাসের সাথে লড়াই করার ক্ষমতা নেই তার। কেমন যেন কুচকে গেল ইমরেদের বুকের মধ্যে। ইমরেদ আরেকটু শক্ত করে নিধির কোমরটা ধরল। নিচে আসো নাই কেন? তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব। ইমরেদ একটু ঘোর লাগা কণ্ঠে কথাগুলো বলছে। আপনি ছিলেন যে এই জন্য যাইনি। নিধি মুখ ভেঙচে কথাগুলো বললেও ইমরেদের দিকে তাকিয়ে সে বুঝতে পারলো ভুল সময়ে ভুল উত্তর দিয়ে ফেলেছে। সাথে সাথে মুখে হাত দিল। ইমরেদ নিধির মুখ থেকে তার হাতটা সরালো, ঠোঁটে হালকা স্পর্শ দিল। নিধির মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরে আছে। ভালোবাসি খুব বেশি তোমায়। ইমরেদ ঘোর লাগানো কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল। ফুপি, মাহি চিৎকারে দুজন দুদিকে ছিটকে পড়ল। নিধি বুকে ফু দিচ্ছে নিজে, আর ইমরেদ নিধির ধাক্কা খাওয়াতে একটু রেগে কিছু বলতে যাবে, তার আগে আবারও আওয়াজ। কই তুমি ফুপি? আমি ঘুমাবো, ভয় লাগে তো। মাহি বলছে। নিধি তড়িৎ গতিতে মাহির কাছে গেল আর কোলে তুলে নিল ওকে। নিজেরে ভাতিজি দেখি শাশ্বত প্রেমের কারণে হাড্ডি হচ্ছে, বিয়ে হলে দেখা যাবে না। নিধি মাহিকে নিয়ে ঘুমাবে বাসর ঘরে। ইমরেদ নিজে নিজে বলল। ইমরেদ যাওয়ার সময় নিধিকে শাসিয়ে গেল। সে আরেকবার হাতের কাছে পড়লে খবর আছে। সকালবেলা সবাই ডানিয়ে নাস্তা খাচ্ছিল, এমন সময় উপস্থিত হলো নিধির বাবা মা। নিধি ওর বাবা মাকে দেখে জড়িয়ে ধরলো তাদের। অনেকদিন পর দেখে মনে হচ্ছে কেঁদে দিয়েছে। ঈদে যেতে পারেনি ওই জমিদারের ছেলের জন্য। কেমন আছিস? নিধির মা জিজ্ঞেস করলো। ভালো, তোমাদের দেখে অনেক ভালো হয়ে গেছি। নিধি ওর মাকে বলল। এইভাবে নানান কথা হচ্ছিল। ইমরেদ নিধির এমন খুশি মুখ দেখতে চেয়েছিল, কিন্তু বুকের কোণে কোথাও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে। তার চিন্তা, নিধির বাবা মা এসেছে, এখন যদি নিধিকে নিয়ে চলে যায় সে তো থাকতে পারবে না নিধিকে ছাড়া। নিঃশ্বাসটা আটকে আসছে গলার কাছে ইমরেদের। নিধির বাবা মা এখানে এসেছে কারণ নিধির বাবার সরকারি কাজ আটকে পড়ে আছে, সেটা দেখতে এসেছে। মা আমি বাড়ি যাব তোমাদের সাথে। নিধি ওর মাকে বলল। ইমরেদ কটমট করে তাকালে নিধি ওর মায়ের পিছে একটু মুখ লুকালো। স্মৃতি ইশারায় ইমরেদকে শান্ত হতে বলে। কেন, আমার বোনের কি এখানে ভালো লাগছে না? মেহবুব জিজ্ঞেস করলো নিধিকে। নিধি মুচকি হাসলো। ইমরেদ উপরে গেল। কিছুক্ষণ পর নিধিকে ডাকলো। আমার কফি কই নিধি? ইমরেদ বলল। সকালে প্রতিদিন ইমরেদের কফি দেওয়া নিধির কাজ।
আসলে নিধি আসার পর এখানে নিধি ইমরেতেকে কফি দেয় আন্টি। স্মৃতি এমনিতে রাগ সম্পর্কে অবগত। সে কেন ডাকছে নিধিকে এখন ভালো মতো বুঝেছে। এখন নিধি না উঠলে যে তাণ্ডব করবে সে সেটা বুঝতে পেরেছে, তাই কথাগুলো বলল। যা দিয়ে আয় কফি, ইমৃত বাবা চাইছে। নিধির বাবা উত্তর দিল। নিধি দেখলো উপায় অন্তর নেই, তখন ভয়ে ভয়ে কফি বানিয়ে ইমৃতের ঘরে রওনা দিল। নিজের বুকে ফু দিল যেন যমরাজ তার জমগিরি না তুলে। স্মৃতি, মেহবুব, রফিক এবং রুবা সবাই নিচে কথা বলছে। নিধির বাবা মায়ের নাম। মাহি বসে আছে নিধির মায়ের কোলে। আসলে আঙ্কেল, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেহবুব বলে উঠল। লিভিং রুমে মেহবুব, স্মৃতি আর নিধির বাবা মা বসে আছেন। মাহি বাহিরে তার নানির সাথে খেলছে। হ্যাঁ বাবা বলো। নিধির বাবা চায়ের কাপ টেবিলে রেখে বলল। নিধির বিয়ে শাদীর কথা কি কিছু ভাবছেন? মেহবুব জিজ্ঞেস করলো। আসলে বাবা, বিয়ে তো অনেক আসছে, কিন্তু জমিদারের ছেলের জন্য সবগুলো ভেঙে যাচ্ছে। যে প্রস্তাব দিচ্ছে সে পরিবারকে মারার হুমকি সে দিয়ে আসছে। নিধির বাবা একটু চিন্তিত স্বরে বলল। না জানি আমার মেয়েটার কপালে কি আছে। নিধির মা হতাশ সুরে বলল। নিধির বিয়ে আমি আমার ভাই ইমরেতের সাথে দিতে চাই। মেহবুবের সোজা সাপটা উত্তর। নিধির বাবা মা প্রস্তাবটা শুনে ভরকে গেল। তাদের মতো সামর্থ্য নেই যে বড় ঘরে মেয়ে দিবে। চৌধুরী পরিবার এই শহরে সবচেয়ে ধনী পরিবার, সেটা লোকমুখে শোনা যায়। এই প্রস্তাবে তারা যে অপ্রস্তুত হয়েছে স্মৃতি সেটা বুঝতে পেরেছে। আঙ্কেল, আমাদের ইমরেত খুব ভালো। সে নিধিকে সেই 4 বছর থেকে ভালোবাসে। সে এখানে আসার পর ইমরেতের মধ্যে আমরা যতটা চেঞ্জ দেখতে পাই তা কখনো দেখিনি। আপনি ভাববেন না আমরা জোর করছি। ইমরেত নিধিকে নিয়ে কতটা দুর্বল আমরা দেখতেই পাই সেটা। আর নিধিকে প্রচন্ড ভালোবাসে। নিধিকে ছাড়া অন্য কাউকে এখন পর্যন্ত বিয়ে করতেও চায় না। বিয়ে নামক শব্দ শুনলে রেগে যায় সে। নিধিকে আমরা আমাদের বাড়ির ছোট পুত্রবধূ হিসেবে চাই আঙ্কেল। স্মৃতি নিধির মায়ের হাত ধরে কথাগুলো বলল। নিধির বাবা মায়ের মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেল, সেই সাথে সৎ পাত্র নিজের মেয়ের জন্য পেল। বুক থেকে অনেক বড় একটা পাথর যেন মনে হলো সরে গেল তাদের। নিধির বাবা মাও কথা পাকা করে দিল যে ইমরেতের সাথে নিধির বিয়ে দিবে। মেহবুব স্মৃতির দিকে চোখ টিপ দিল। স্মৃতি বেচারি লজ্জা পেয়ে মিষ্টি আনতে গেল। তাদের মধ্যে এই কথা হলো। নিধির প্রথম বর্ষ পরীক্ষার শেষে বিয়ে দিবে দুজনের। ততদিন কথাটা নিধির অজানা থাকুক। অহেতুক চাপ নিয়ে পরীক্ষা খারাপ করুক তার দরকার নেই। ইমরেতের রুমে নিধি কফি নিয়ে গেছে। রুমে নক করলো, কিন্তু রেসপন্স না আসাতে ফিরে আসতে গেলে নিধিকে টেনে ইমরেত রুমের ভেতরে নিয়ে দরজা লক করে দিল। এভাবে হ্যাঁচকা টান পড়াতে নিধির হাত থেকে কফির মগ পড়ে ভেঙে গেছে। আরে দিলেন তো মগটা ভেঙে। নিধি মুখ না তুলে কফির মগের দিকে তাকিয়ে কথাগুলো বলল। ইমরেতের সারা শব্দ না পেয়ে নিধি যখন মুখ তুলে উপরে তাকালো তখন ইমরেতের মুখটার দিকে তাকালো। ইমরেতের মুখ দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। ইমরেতের মুখ ভীষণ লাল, দেখে মনে হচ্ছে মাথায় খুন চেপে আছে তার। ইমরেতকে এভাবে দেখে নিধির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, সরতে পারছে না। সাহস কি করে হয় তোমার বাড়ি যাওয়ার নাম নেয়ার? আমি যে না করেছিলাম তুই শুনতে পাওনি? আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, থাকতে পারি না, এটা কি বোঝো না তুমি? ইমরেত চিৎকার করে বলছে। দেখুন। নিধি তোতলাতে তোতলাতে বলল। কি দেখবো বলো, বলো কি দেখবো? আরো জোরে চিৎকার করে বলছে ইমরেত। ভাগ্যিস বড়লোক ইমরেতের রুমে দরজা সাউন্ড প্রুফ। আমি কি আমার বাবা মায়ের বাড়ি যেতে পারি না? ভয়ে ভয়ে বলল নিধি। না পারো না তুমি। তুমি বিহীন আমার শ্বাসটা যে আটকে আসে, এটা কি বোঝো না তুমি? আবারও চিল্লিয়ে বলছে ইমরেত। আপনি আমার উপর এইভাবে অধিকার দেখাতে পারেন না। নিধি বলে উঠল। অধিকার? অধিকার চিনাস তুই আমারে? আরে ইডিয়েট, তোর উপরে তোর অধিকার নাই কোনো। তোর উপরে এই ইমরেত চৌধুরীর অধিকার শুধু। নিধির কোমর শক্ত করে চেপে ধরে। নিধি ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না। এই ইমরেত নামক প্রাণীটাকে সে অসম্ভব ভয় পায়। কেন এইভাবে পুরাচ্ছ আমায়? যখন পুরাচ্ছ তুমি, এর মলমও তুমি হবে। এই দহনে তোমাকেও মারবো আমি, আর সেখানে তোমার মর্জি হোক বা না হোক। ইমরেত শান্ত স্বরে বলল।
ইমরেত তার কোমরটা অনেক শক্তভাবে চেপে আছে, মনে হচ্ছে তার আঙ্গুল দেবে যেয়ে নিধির জামার ভেদ করে ভেতরে ঢুকে যাবে। ভাই, আমার পুরো কথা শেষ হওয়ার আগে ইমরেত আমার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। নিধি ঝট করে চোখ বন্ধ করে নিল। ইমরেত অনেক রুডলি কিস করছে। আমার ঠোঁটের চামড়া মনে হচ্ছে উঠে গেছে। কান্না আসছে না কেন আমার? কেন বুকটা ধকধক করছে আমার এমন চুমুতে? কেন সরাতে পারছি না? অপরদিকে ইমরেত কোন নেশায় জড়ালো সে। কেন এই নিধি নামক নেশাতে মেতে উঠেছে, ছোটাতে চাইছে না, আরো তীব্রভাবে তার সাথে নিজেকে গ্রাস করে ফেলছে। হ্যাঁ, আমার নিধিকে চাই, যেইভাবে হোক চাই। সে না চাইলেও তাকে আমার চাই। আমি যে তুমিতে আসক্ত। চুমু দিতে দিতে ক্লান্ত হলেও ইমরেত ঠোঁট ছাড়ে নাই আমার, শুষে নিচ্ছে। এইদিকে আমার শ্বাস আটকে গেছে মনে হচ্ছে। বেশ অনেকক্ষণ পর ইমরেতের নিধির ঠোঁট ছাড়ল। দুজনে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ইমরেত শান্ত হয়ে গেলেও নিধির নিঃশ্বাস এখনো ঘন ঘন পড়ছে। ইমরেত নিধির শরীরের সাথে মিশিয়ে নিল আরেকটু নিবিড় ভাবে। এই বাবু, এইভাবে শ্বাস ফেলে কেউ? আমি আর পারছি না তোমাকে ছাড়া নিজেরে নিয়ে ভাবতে। ইমরেতের ঘোর লাগানো কণ্ঠ শুনে নিধির শরীরের পশম মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। এইভাবে নিঃশ্বাস নিলে লোকে কি ভাববে? লোকদের ভাবনা আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার অ্যাবাউট ইউ। ইমরেত নিধির কানে কথাটা বলল। শুরুন। তুতলে বলছে নিধি চোখ বন্ধ করে। নিচে যে সাফ মানা করবে যে তুমি যাচ্ছ না তাদের সাথে। যদি আমার কথার অপোজিট করো, আমি নিজেও জানি না তোমার কি করব আমি। ইমরেত চোখ মুখ শক্ত করে বলল। নিধি ঠোঁট মুছে দিল ইমরেত আলতো করে। নিধি এমন ছোঁয়াতে শিউরে উঠল। নিধি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে ইমরেত পেছন থেকে নিধিকে ধরে ওর ঘাড়ে মুখ ডোবায়। নিধি থরথর করে কাঁদছে। তোমার ঘ্রাণে, তোমার ঠোঁটে, তোমার চুলে মাদকতা কাজ করে আমার জন্য। আর এই মাদকতাতে আমি তীব্রভাবে আসক্ত। ছুটবে না কখনো, আর না আমি ছোটাতে চাই। নিধির ঘাড়ে মুখ রেখে বলল ইমরেত। নিধি যখন নিচে নামে তখন দেখে ইমরেত খুব আয়েশ করে যমরাজ লুকে সবার সাথে খোশ গল্প শুনতে বিজি। আস্ত দানব, ঠোঁটটা কত ব্যথা করছে এখনো। নিধি অসহায়ের সাথে বিড়বিড় করলো। স্মৃতি নিধির ঠোঁটের দিকে নজর গেলে দেখে নিধির ঠোঁট অনেক ফোলা। ইমরেতের দিকে তাকিয়ে বুঝলো এই কিছু একটা করেছে। দুই ভাই একই, মানুষজন বোঝে না। মেহবুব মাহিকে কোল থেকে নামিয়ে স্মৃতির উদাম পেটে হাত দেয় সবার আড়ালে। স্মৃতি শিউরে উঠেও নিজেকে সামলে নিল। মেহবুবের দিকে রেগে তাকালেও মেহবুবের কোনো ভাবান্তর নেই, মনে হচ্ছে সে কিছুই করেনি। স্মৃতি হালকা করে হাত উঠিয়ে সবার মনোযোগের আড়ালে মেহবুবের পেটে দিল কোনো দিয়ে ধাক্কা। মেহবুব আউচ বলতে যেও মুখে রেখে দিল ব্যথাটা, কারণ সামনে সবাই আছে। নিধি তার মায়ের পাশে গুটিসুটি মেরে বসে আছে। ইমরেত তার সামনে চেয়ারে পায়ের ওপর পা তুলে কফি খাচ্ছে আর নিধির দিকে মগ্ন হয়ে আছে। নিধি আর চোখে তাকালেও বুঝতে দিচ্ছে না ইমরেতকে, কিন্তু ইমরেত নিধির আর চোখে দেখাটাকে বুঝতে পেরে বাঁকা হাসি দেয়। নিধির বাবা মাকে আর বলতে পারল না যে তাদের সাথে যেতে চায়। যখনই তার মাকে সে কিছু বলতে চাইছে তখনই ইমরেত তার দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বেচারা নিধি না গিলতে পারছে না ইমরেতকে হজম করতে পারছে। এদিকে স্মৃতি ইমরেতকে সবার আড়ালে হাসতে হাসতে নিয়ে যায়। যার জন্য এত আমার গম্ভীর মুখ দেব ডেসপারেট হয়ে আছে, তাকে সারা জীবন তোমার করার জন্য তার বাবা মা তোমার ভাইকে কথা দিয়ে দিয়েছে। ওনারা কথা না দিলেও আর স্মৃতি না চাইলেও আমি ঠিকই ওর প্রথম বর্ষের পরীক্ষার পর তুলে নিয়ে যে বিয়ে করতাম। ইমরেত সোজা স্টাইলে বাঁকা জবাব। দুই ভাই একই, তোমার ভাইয়ের মতোই হইলে বেচারি নিধির কপালে কি আছে? স্মৃতি জানালো ঠাট্টার সুরে। ওর কপাল ভালো আছে, একদম ডাবল রোলে পাচ্ছে হ্যান্ডসাম জামাইকে। ইমরেত নাক ফুলিয়ে বলল। স্মৃতি হেসে তাদের কাছে রওনা দিল। আর ইমরেতও খুশি, স্মৃতির বাবা মা সবকিছুই জানে আর কথাও দিয়েছে সে নিধি তার হবে। নিধির বাবার সরকারি যে কাজ আটকে ছিল, ইমরেত তার লোক দিয়ে ফাইল আইনিভাবে নিয়ে আসছে। সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। সন্ধ্যের দিকে নিধির বাবা মা সবাই চলে গেল। এমনিতেও নিধির বাবা মাকে এতদিন পর দেখতে পেয়েছে। জমিদারের ছেলের জন্য দেখতে যেতে পারে না গ্রামে। কান্নাকাটি করে বিদায় দেয় নিধি তার বাবা মাকে। নিধি নিজের চোখ ফুলিয়ে ফেলেছে। ইমরেত ইশারাতে না করেছে কাঁদতে, কিন্তু নিধি যতবারই ইমরেতের দিকে তাকিয়েছে ততবারই আরো জোরে কেঁদেছে। মাহি বারবার এসে চোখ মুছে দিচ্ছে। ও ফুপি, তুমি কেঁদে দিলে কিন্তু আমিও কাঁদবো। সে জানায়
মাহির এমন কথা শুনে নিধি মাহির সামনে না কাঁদলেও রুমে যেয়ে ঠিকই কাঁদছে। স্মৃতি রাতে খাবারের জন্য ডাকলে দেখে কাদার জন্য মাথা ভার হয়ে গেছে, এখন আর উঠতে পারে না। আমি খাবো না ভাবিপু প্লাস আপু, আমি ভালোবেসে ডাকি, তোমরা খেয়ে ঘুমাও, আমার মাথা ধরেছে। স্মৃতি নিচে এসে ইমরেতকে জানালো। ইমরেত জানায় তারা খেয়ে নিয়ে ঘুমিয়ে যেতে, নিধিকে উনি খাওয়াবে। ইমরেত অফিসের কিছু কাজ ছেড়ে হসপিটালের কিছু খোঁজ নিয়ে খাবার নিয়ে নিধির রুমে গেল। নিধির রুমে যেয়ে ইমরেতের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। নিধির পরনের প্লাজো হাঁটু অবধি উঠে আছে, আর টি শার্টও উঠে আছে, হালকা ফর্সা পেটে দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো, কান্নার কারণে চোখে হালকা আর নাকটা অসম্ভব লাল হয়ে আছে নিধির। আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ। নিজে নিজে বিড়বিড় করছে ইমরেত, কিন্তু যখনই নিধির দিকে তাকাচ্ছে সব উল্টে যাচ্ছে। 2-3টা বড় নিঃশ্বাস ফেলে নিধিকে ডাকলো ইমরেত। এই নিধি উঠো, খাও, খেয়ে মেডিসিন নিয়ে অফ যাও। ইমরেত ধীরে ধীরে বলল। নিধি ঘুমে বিভোর আর মাথা ব্যথায় ক্লান্ত থাকার কারণে ইমরেতের ডাকে সাড়া না দিয়ে পেট উল্টে দিল। পিঠ থেকে টি শার্টটা আরেকটু উঠে গেছে, ইমরেতের চোখ বেরিয়ে আসার উপক্রম। এই মেয়ের দেখি হুঁশ নেই ঘুমানোর সময়। বিয়ের পর একে তো আমার সাথে বদ্ধভাবে বেঁধে রাখতে হবে, রাতে কিংবা যখন ঘুমাবে। ইমরেতের আর কাঞ্চল হচ্ছে না, চলে যাওয়ার জন্য পা বাড়াতে যেও পারছে না। সে একটা একটা করে পা ফেলে নিধির কাছে গেল। নিধির পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ আটকে গেল কোমরে থাকা লাল তিলে। ব্যাস, এইটুকু ছিল কন্ট্রোললেস কেড়ে নেওয়ার জন্য ইমরেতের। আমি উপর হয়ে শুয়েছিলাম, ধীর পায়ে ইমরেত যেয়ে আমার পাশে বসলো। মাদকতা চোখ নিয়ে আমার তিলের দিকে এসে তাকিয়ে রয়েছে। ইমরেত যখন একটু ছুঁয়ে দিল আমার লাল তিলটার উপর আঙুল দিয়ে, তখন মনে হয় আমি ঘুমের মধ্যে কেঁপে উঠলাম। আমার কোমরের কাছে ইমরেতের ঠোঁট নিয়ে বেশ কয়েকটা চুমু দিয়ে আরো লাল তিলটাকে আরো রক্তাক্ত করে দিল, সাথে তিলের আশেপাশের জায়গাটাকেও। না খেয়ে ঘুমানোর শাস্তি প্লাস আমার ভালোবাসা। বাঁকা হেসে ইমরেত কথাগুলো বলে। নিধির গায়ের উপর চাদর দিয়ে বেরিয়ে গেল। নিধি খেলো না দেখে নিজেও খেলো না। সকালবেলা, যেহেতু আজ শুক্রবার সবাই বাসায় থাকবে, নিধির ঘুম ভাঙলো বেলা 9টায়। নিজেকে ফ্রেশ করবে আপাতত সে, যেহেতু না খেয়ে ঘুমিয়েছে সে। নাড়ি ভুড়ি খাওয়ার জন্য পেট থেকে এখন খাও খাও করছে। নিধির মাথাটা হালকা ভার হয়ে থাকলেও ঘুমানোর ফলে ফ্রেশ লাগছে। পাশের টি টেবিলে চোখ গেল নিধির। সুন্দর ব্ল্যাক কালারের র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটার উপরে লেখা স্মৃতি। নিধি এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে খুলতে যেয়ে র্যাপিং পেপারের ধারে আঙ্গুল কেটে ফেলেছে বলে ও রক্ত বেরোচ্ছে দেখে। সেদিকে মাথা ব্যথা নেই, মুখে নিয়ে আঙ্গুলটাকে চুষে নিয়ে পুরো কভারটা খুলে দেখলো আইফোন 11 ম্যাক্স। নিধির মুখটা এত বড় হয়ে গেছে। খুশিতে নেচে দিল ফোন পেয়ে। কিছুক্ষণ নেচে দিল নিধি। ফোন বেডে রেখে নিধি গেল ফ্রেশ হতে। এতক্ষণ নিধি রুমে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল ইমরেত তার ল্যাপটপের দ্বারা। নিধির এরকম বাচ্চামি দেখে সে 4 বছর আগেই ঘায়েল হয়ে তার প্রেমে পড়েছিল। মুচকি হাসিতে ইমরেতকে দারুণ লাগে। যদি নিধি দেখতো। নিধি ওয়াশরুমে যেয়ে দেখলো জামা চেঞ্জ করার সময় কোমরের জায়গাতে তিলের অংশটুকু কেমন কালশিটে ভাবে লাল হয়েছে। মনে হচ্ছে কেউ ওই জায়গাটা ইচ্ছে মতো খুঁচাইছে। কিন্তু নাড়াচাড়া করে যখন হদিশ পেল না নিধি, তখন পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল সে। নিধি নিচে যেয়ে দেখলো স্মৃতি কিচেনে আজ রান্না করছে। আজকে তাহলে ভাইয়া কিছু আবদার করেছে, এই জন্য ভাবিবু সকাল সকাল আসছে। থ্যাংক ইউ। স্মৃতিকে পেছন থেকে ধরে নিধি বলল। আচমকা ধরাতে স্মৃতি ভয় পেলেও নিধির বাচ্চামো দেখে হেসে দিল। তা কিসের জন্য থ্যাংক ইউ শুনি? স্মৃতি জিজ্ঞেস করলো। এই যে ফোন। নিধি হাতে থাকা ফোন দেখালো। নিধি বলল। স্মৃতি বুঝলো ইমরেত দিয়েছে তার নাম করে। গতকালই তো জানালো সে যে নিধিকে ফোন দিবে। তুমি কিভাবে জানলে ভাবিপু যে আমার ফোন ভেঙে গিয়েছে? নিধি ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো। আমাকে তুই ম্যাজিশিয়ান ডাকিস না, আমি আমার ম্যাজিক দিয়ে জেনে ফেলছি। স্মৃতি বলল। নিধিও ফিক করে হেসে স্মৃতিকে ধরল। নিধি স্মৃতিকে হেল্প করলো কিচেনে। ডাইনিং এ খাবার সাজালো। সবাই খেতে আসছে নিচে। ইমরেত নিধির দিকে তাকালো। যেমন নিধিকে প্রফুল্ল দেখাচ্ছে, মনে হয় কাল কেঁদেছেও। সবাই যখন খেতে বসলো, নিধি আর চোখে ইমরেতের দিকে তাকিয়ে ফোনটা লুকিয়ে ফেলল। না জানি এই জমরাজ এই ফোনটা ও খেয়ে দেয়। ইমরেত খেয়াল করলেও মনে মনে হাসলো সে। নিধি মাহিকে কোলে নিয়ে নাস্তা খেতে বসলো লিভিং রুমে। খাওয়া শেষে সবাই লিভিং রুমে আড্ডা দিচ্ছে। নিধি মাহির সাথে খেলতে ব্যস্ত। ইমরেত নিধিকে দেখতে ব্যস্ত।
আর মেহবুব স্মৃতিকে জ্বালাতে ব্যস্ত। এমন সময় এক ফ্যামিলি তাদের লিভিং রুমের এরিয়াতে উপস্থিত হয়। গার্ড এসে জানালো যখন ইমরেদকে, তখন সে পারমিশন করে আসার জন্য। ধনী পরিবার থেকে এসেছে তা বুঝলো তাদের গেটআপ দেখে। নিধি উঠে চলে গেল মাহিকে নিয়ে। সবাই নিজেদের মতো কুশলাদি করলো। ইমরেদ বসে নিজের ফোন গোতাচ্ছে। আসলে যে জন্য আমরা এসেছি সেটা বলি এখন। ভদ্রলোক জানালো। জি অবশ্যই বলুন। মেহবুব বলল, আসলে যে মেয়েটি এখান থেকে উঠে গেল তাকে আমার ছেলে কলেজে রাস্তা পার হওয়ার সময় দেখেছে। ইনফ্যাক্ট বিয়ে করার জন্য এক প্রকার অস্থির হয়ে গেছে। তাই ও মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব এনেছি। আমার ছেলে আসতে চেয়েছিল কিন্তু ওর জরুরি বাইরে যাওয়া লাগবে, এর জন্য আসতে পারেনি। ভদ্রলোক জানালো। নিধিকে মিন করতে ইমরেদ তখনই চোখ তুলে তাকিয়েছিল। যখন পুরো কথা শুনলো তখন রেগে আগুন হয়ে গেছে, চোখটাও লাল হয়ে গেছে। মেহবুব আর স্মৃতি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে আর ইমরেতের দিকে তাকাচ্ছে। লিভিং রুম। ইমরেতের হাত মুঠো করে বসে আছে, কপালে ভর দিয়ে। মেজাজ তার সপ্তমে উঠে আছে। স্টপ ইট। চিল্লিয়ে বলল ইমরেত। ভদ্রলোকের বউ ইমরেতের এমন ধমক শুনে ভয়ে লাফিয়ে সোফার উপর পা তুলে উঠে বসে গেছে। স্মৃতিও ভয় পেয়ে গেছে। মেহবুব জানতো এমন কিছু হবে। সে তার ভাইকে বলল, রিল্যাক্স ছোট, ঠান্ডা মাথায় কথা বল। মেহবুবের শান্ত জবাব। কিভাবে শান্ত হয়ে উত্তর দিব? ওনারা কাকে নিয়ে কথা বলছেন? কার জন্য প্রস্তাব এনেছেন? দাঁত মুখ খিচে জবাব দিল ইমরেত। আই নো বাট দে আর নট অ্যাওয়্যার অফ দিস ভাই। মেহবুব উত্তর দিল, আই ডোন্ট কেয়ার, প্লিজ সে দেম টু লিভ ফ্রম হিয়ার। আরো চিল্লিয়ে বলল ইমরেত। ওগো, এই ছেলে কি পাগল হয়ে গিয়েছে? এমন চিল্লিয়ে উঠছে কেন একটু পর পর? ভদ্রলোকের বউ জিজ্ঞেস করছে তার স্বামীকে। আহা চুপ করো তো। ভদ্রলোক বিরক্তিকর সুরে বলল। স্মৃতি এসেও ইমরেতকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করতে। এই আপনারা এখনো বসে আছেন? দেন যান এখান থেকে। ইমরেত চিল্লিয়ে বলছে। এমন চিল্লাপাল্লা শুনে মাহিকে ঘরে বসিয়ে আসলো কার্টুনের চ্যানেল দিয়ে, আর নিজে নেমে আসলো নিচে। নিধিকে নিচে দেখে ইমরেত মনে হচ্ছে আরো ক্ষেপে গেছে। তুমি নিচে নামছো কি জন্য? পা বেশি বড় হয়ে গেছে? সৌন্দর্য দেখাও সবাই রে। ইমরেত নিধির কাছে এসে জোরে জোরে কথাগুলো বলল। আরে এই লোক পাগল হয়ে গেল নাকি? আমি আবার কি করলাম? মনে মনে ভাবছে নিধি। নিধি তুই উপরে যা বোন। স্মৃতি এসে বলল, কি হয়েছে বলবা তো? এমন করছো কেন সবাই তোমরা? নিধি অবাক হয়ে বলল, তোমার সবকিছু এত জানার শখ কেন? যেতে বলছে যেতে পারছো না? নাকি নিজে যে সুন্দরী এটা নেচে গিয়ে সবাইকে দেখাতে হবে? একটা কথা কারো শুনো না, যত বড় হচ্ছে তত বেশি বুদ্ধি হাঁটুর কাছে যাচ্ছে। এত বেয়াদব কেন? তুমি কলেজে কি পড়তে যাও নাকি ছেলেদের নিজের রূপ দেখাতে যাও যে বাসায় প্রস্তাব আসে তোমার জন্য? ইমরেত চিল্লিয়ে বলছে। আচ্ছা, পাগলের ফ্যামিলিতে ছেলে আমার মেয়ে পছন্দ করলো? ভদ্রমহিলা বিরক্তির সুরে বলল, ইউ শাট ইওর মাউথ। আমার বাসায় আমার বউয়ের জন্য প্রস্তাব আনেন? আপনার সাহস তো কম না? বেরোন এখান থেকে, আউট। ইমরেত তাদের দিকে ঘুরে জোরে চিল দিয়ে বলল। ভদ্রলোক তার বউকে নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। আর তুমি ছেলেদের সাথে এত মেলামেশা কেন? নিজে যে মেয়ে সেটা কি ভুলে যাও? কতবার না করেছি মিশতে, বলো কতবার? আসলে আমারই ভুল হয়েছে, এমন অল্প বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছি। মাথায় একটু বুদ্ধি নাই, ঢ্যাং ঢ্যাং করে নিচে নেমে চলে এসেছে। আরে ভাই, সামান্য তো নিজের বুদ্ধি কাজে লাগাও। ইমরেত নিধির বাহু ধরে কথাগুলো বলছে। নিধি চোখ দিয়ে গলগল করে পানি পড়ছে। এতগুলো কথা সে প্রথম শুনলো ইমরেতের থেকে। হ্যাঁ, সে জানে ইমরেত তাকে দেখতে পারে না, কিন্তু তার মনে তাকে নিয়ে এত তিক্ততা। ছেলে বন্ধু কই তার? যে দুইটার সাথে কথা বলে তাদের অলরেডি গফ আছে, দুজনকে ভাই হিসেবে দেখে। যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তো এখানে তার কি দোষ? মানছে সে একটু কম বুদ্ধির মেয়ে, তাই বলে এত কথা শোনাবে তাকে? কয়েকদিন আগে সে না প্রেম নিবেদন করলো, তাকে নিয়ে সেও কিছু কিছু ভাবতে শুরু করেছিল। সব কি মোহ ছিল? নিধি মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইমরেত কুল ডাউন, অনেক বলে ফেলেছ। স্মৃতি আর কিছু বলতে যাবে, যার আগে ইমরেত বাধা দিল। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে, আমি নিতে পারছি না ওকে আর। ইমরেত কড়া ভাবে বলল।
স্মৃতির বিস্ময় হয়ে তাকিয়ে আছে যে রাগের শিকার হয়ে ইমরেদ নিধিকে যতগুলো কথা শোনালো এর ফল না তাকে পস্তাতে হয়। নিধির মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে ইমরেদের এই বিহেভিয়ার দেখে। নিজেকে সামলে নিয়ে উপরের দিকে যাচ্ছে, কিন্তু পাটাও মনে হচ্ছে। ধীর পায়ে রুমে যেয়ে মাহিকে তার মা ডাকছে বলে ঘরে দরজা বন্ধ করে দিল। নিধির বুক ফেটে কান্না আসছে। এরকম বকা কখনো কোনোদিন খায়নি সে। কি দোষ ছিল তার? সে তো জানতো না তার বিয়ের প্রস্তাব আসবে। সে জানলে কি নিচে নামতো? বাবা মাকে তার খুব মনে পড়ছে। বালিশ আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। স্মৃতি পেছন পেছনে সে দরজা নক করে রেসপন্স পায়নি। টেনশনেই তার জানও শুকিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল আজকে? অপরদিকে ইমরেদ নিজের রুমে সে নিজেকে লক করে বসে আছে। ঘরে জিনিসপত্র ভাঙচুর করেই যাচ্ছে, তারপরেও ক্ষান্ত হয় না সে। সাহস কি করে হলো আমার নিধির জন্য বিয়ে আনার? নিধির উপর শুধু আমার এই ইমরেদ চৌধুরীর অধিকার। নিধি শুধু আমার। সব কয়টাকে শেষ করে দিব যে আমার নিধিকে কেড়ে নেওয়ার জন্য আসবে। হাতে থাকা ফ্লাওয়ার ভাস ভেঙে বলল। যখন ইমরেদ একটু শান্ত হলো তখন তার টনক নড়ল। নিধির সাথে ক্রোধের বশে কি বিশ্রী বিহেভিয়ার করেছে মনে পড়তেই তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাৎক্ষণিকভাবে ইমরেদ নিজের রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল নিধির রুমের উদ্দেশ্যে। নিধির রুমে দরজা ধাক্কিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিধি দরজা খুলে না। আরে বড় লোকের ফুয়া, জানোস না তুই তোদের সব ঘরে রুমে সাউন্ড প্রুফ করে রাখছস? স্মৃতি এমন দরজাতে বাড়ি দেওয়ার আওয়াজ শুনে মাহিকে কোল থেকে নামিয়ে মেহবুবের কোলে দিল, যেন ওকে দেখে। স্মৃতি ছুটলো নিধির ঘরের দিকে, যেহেতু আওয়াজটা ওইখান থেকেই আসছে। কি করছো কি এখন তুমি? স্মৃতি এসে ইমৃতকে জিজ্ঞেস করলো। দেখো না ভাবি, নিধি দরজা খুলছে না। এই নিধি, দরজা খুলো। বলে দিল আরেকটা বাড়ি। ইমৃত জানালো, ও খুলবে না, আর ও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলে যেন ও তোমার সামনে না আসে তো। স্মৃতি বলল, ভাবি প্লিজ, তুমিও জানো আমি রাগের মধ্যে বলেছি। রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো দরজা খুলবে না। এই খুলো, লাস্টবার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে চটকনা পড়বে একটা। ইমৃত চিল দিয়ে বলছে। কামুইত নেই। ইমৃতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিং এ। ইমৃতের সামনে পানির গ্লাস ধরলো স্মৃতি, ইশারায় জানালো পানিটা খেতে হবে এখন তাতে। ইমৃত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেলল। লিসেন টু মি কেয়ারফুলি ভাই। তুমি আজ যা ওকে বলেছ, অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু ও আছে কারণ ওর বাবা মা আমাদের ওপর অনেক ভরসা করে তাকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলছো আজকে, তা তো তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চাল চলন যেমন সোজা সরল, তেমনি নিধির মনটা পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলিজাও ভাবি আমার, কারণ আমার নিজের কোনো বোন নেই। তুমি যখন নিধিকে এইসব বলেছিলে মনে হচ্ছিল তোমার গালে একটা থাপ্পড় দেই, কিন্তু দেই নাই। কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি তোমাকেও আমি ভাই ভাবি, কারণ আমার ভাইও নেই। নিধিকে যতটা ভালোবাসি আমি তোমাকেও আমার ভাই হিসেবে ততটাই ভালোবাসি, তাই তোমাকে বোন হিসেবে আমার শাসন করতে বাধা নেই। তুমি নিজেও বুঝতে পারছো এখন রাগের বশে যে কথাগুলো যা বলছো তা ভুল। রাগের বশে আমরা অনেকটা হিংস্র হয়ে যাই। তুমি তো এমন ছিলে না। আমি জানি যতটুকু তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি যে তুমি তোমার এইসবের প্রতি কন্ট্রোল রাখো। তবে আজ কেন এরকম হলো জানি, নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসো ও তুমি তাকে, কিন্তু তুমি আজ যা বলছো ওকে, তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে ইমরেত। স্মৃতি কথাগুলো বলল। I know that I hurt her a lot, but she also have to why I so mad about her that time. ইমরেত মাথা নিচু করে বলল, সবাই সবকিছু বুঝে না ভাই, তুমি যতটা ম্যাচিউর ও ততটা না। ওর নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে। স্মৃতি বলল। আমি ওকে মানিয়ে নিয়ে আসি। ইমরেত উঠতে গেলে স্মৃতি বসালো ওকে আবার। স্মৃতি বলল, এখন না,
আজ এমনি ধকল গেছে ওর উপর, সময় দাও। ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে ভাবি, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেওয়াটাও দায়। আমি তো ওকে পাগলের মতো চাই, ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারোর সাথে দেখা তো দূরে থাক, আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টা পাল্টা ডিসিশন নেয়। এই যেমন কয়দিন আগে হোস্টেল খুঁজছিল, আজকের আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমারে ছেড়ে যেতে চায়, আমি ওকে খুন করে ফেলবো একদম। ইমরেত স্মৃতিকে কথাগুলো রেগে বলে উপরে চলে গেল। নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো। সে জানে ইমরেত রাগী যতটুকু, তার চেয়ে অধিকতর ভালোবাসে বেশি নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল যখন তার বিয়ের কথা অন্য কারোর সাথে চলছিল। মেহবুব স্মৃতির ওপর যতটা দুর্বল, স্মৃতিও ততটাই দুর্বল। মেহবুবের শ্বাসে রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতির মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামি ভালোবাসায় দেখে স্মৃতি Look at me go. I'm not the old Resources here. Resources here. Resources here. Resources here. I want it, thanks. That helped me work up my ass. Mukbang time.